তারানাথ তান্ত্রিক সেবার পথে ঘুরতে ঘুরতে শিখতে শুরু করেছিলেন স্তম্ভন। আর সেই প্রক্রিয়া ঠিক চরম মুহূর্তে ব্যর্থ হলে কি হতে পারে তাও তিনি প্রত্যক্ষ করেন। আগামীতে গ্রামের এক বাড়িতে মৃত্যু আর জীবনের এক মেলবন্ধন দেখেন তিনি। একটা ছবি তার সমস্ত হিসেব গুলিয়ে দেয়। আসলে মৃত্যুই কি মুক্তি, নাকি এর মাঝেই কোথাও আছে জীবন কাঠি? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। সাধনার পথে আমার জীবন কিন্তু কখনোই সোজাভাবে চলেনি। মাঝে মাঝে আমায় উতরাই চড়াইয়ের মাঝে পড়তে হয়েছে। মনে করো, বেশ কয়েক মাস আমি খুব সুন্দরভাবে সাধু সঙ্গ পেলাম, নতুন অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, তার মধ্যে কিছু শিখেও ফেললাম। বেশ ভালোভাবেই আমার জীবন চলছে। তার মাঝে হঠাৎ করেই ছন্দপতন। আসলে যখনই ভেবে বসতে শুরু করি আমার ইচ্ছে মতোই, আমার মনের মতোই সব কিছু চলছে, এখান থেকে আমি সাধনার অনেক কিছু শিখে নেব, তারপর সেই সমস্ত কিছু প্রয়োগ করে আমি নিজেকেই সাধনার পথে আরও বেশি অগ্রসর করব। তোমরা যদি ভেবে থাকো সাধক শুধুমাত্র সাধনা করেই তৃপ্ত থাকে, তা কিন্তু নয়। এই পর্যায়ে সাধকদের অনেক ভাব দেখা যায়। কিছু সাধক থাকেন যারা শুধুমাত্র সাধনা কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই করতে থাকেন। তাদের উদ্দেশ্য থাকে স্বয়ং ঈশ্বরের উদ্দেশ্যে সাধনা করা। সেক্ষেত্রে তাদের কাছে তুমি তেমন কোনো তন্ত্রমন্ত্রের ক্ষমতা নাও পেতে পারো, কিন্তু তাদের কাছে তুমি এমন একটা জিনিস পাবে, তা হলো মানসিক শান্তি। তাদের পাশে বেশ কিছুক্ষণ বসে থাকলে তোমার মনে হবে এই পাপ, অপরাধ, অন্যায় এই সবে ভরা পৃথিবী থেকে দূরে কোথাও চলে এসেছো। তোমার মনে হবে তুমি এই যে যেখানে বসে আছো সেখানে হাওয়া এই পৃথিবীর বাইরে কোথাও থেকে আসছে। চারিদিকে যে দিকে তাকাবে তোমার সব কিছুই সুন্দর করে সেজেছে বলে মনে হবে। আসলে এই ধরনের সাধকের আশেপাশে একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যায়। তারা যেখানে যায় সেখানে যেন তাদের মনের পরম শান্তি আর তাদের সাধনার একাগ্রতা ছড়িয়ে পড়ে। সত্যি বলতে, ওই যে মাঝে মাঝে কোথায় শুনবে যে মানুষের দেহের চারপাশে একটা সাদা বলয় থাকে, সেসব যদিও তোমরা বইপত্র কিংবা ধর্মগ্রন্থে ঈশ্বর কিংবা অন্য কারো কথায় দেখতে পাবে। দুনিয়ার বুকে যে সমস্ত সাধক একমাত্র ঈশ্বর খোঁজার জন্য একাগ্রচিত্তে সাধনা করে থাকে, তাদের শরীরের চারপাশে একটা আলাদা তেজ তৈরি হয়। সেটা তুমি কখনো চোখে দেখতে পাবে না। তোমার মন যদি পরিষ্কার থাকে, তোমার মনে যদি কোনো কুচিন্তা, কুভাবনা না থাকে, তাহলে তুমি তাও অনুভব করতে পারবে। আর এক ধরনের সাধক হয় যারা কোনো একটা লক্ষ্য নিয়ে সাধনা করে, আর তারা তাদের সাধনাতে ধাপে ধাপে চরম পর্যায়ে নিয়ে যায়। ছোট তন্ত্রমন্ত্র শিক্ষা থেকে শুরু করে তারা বড় তন্ত্রের দিকে আকর্ষিত হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সাধক থাকে যারা সামান্য কোনো ক্ষমতা আত্মস্থ করার পরে সেই ক্ষমতা কাজে লাগিয়ে মানুষের অনিষ্ট করে। আবার কেউ সেই ক্ষমতা কাজে লাগিয়ে নিজের হিত সাধন করে বসে। তবে এই সমস্ত সাধক ছাড়াও আরও অনেক ধরনের সাধক পাওয়া যায়। তবে এই সাধকদের সাথে সামান্য কিছু সময় মিশলে তুমি বুঝতে পারবে না। তাদের সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকলে তবেই তুমি তাদের মনের অন্তর্নিহিত ইচ্ছে উপলব্ধি করতে পারবে। কিছু কিছু সাধকের সাথে বেশ কিছুদিন থাকার পর তাদের মনের অন্তর্নিহিত ইচ্ছে উপলব্ধি করার পর বড্ড মন খারাপ হয়ে যেত। আবার কিছু সাধকের সাথে থাকার বেশ কিছুদিন পরে বুঝতে পারা যেত সেই সাধক অতি উচ্চ পর্যায়ে। তবে সেই ক্ষেত্রে যে সেই সাধকের অনেক ক্ষমতা থাকতে হবে কিংবা তার অনেক তন্ত্রমন্ত্র থাকতে হবে তা কিন্তু নয়।
অতি সামান্য কোনো সাধক যার কাছে কোনো ক্ষমতাই নেই, সেরকম অনেক সাধক আমায় গোটা জীবনে বারবার প্রভাবিত করেছিল। আসলে সমস্ত ব্যাপারটাই হলো আমাদের মনের উপর। আমাদের মন যা করে শান্তি পায় তার থেকে বড় আর কিছুই হতে পারে না। মনের শান্তির জন্য আমরা আমাদের প্রাণপাত করে সমস্ত কিছুই করতে পারি, অথচ সেই সমস্ত কিছু সব সময় যথেষ্ট হয়ে উঠতে পারে না। সেবার এক সাধকের সাথে বেশ কয়েক মাস ছিলাম। আসলে তোমরা জানো, আমি আমার গোটা জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সাধকের সাথে সময় কাটিয়েছি। তাদের সাথে সময় কাটানোর একটাই উদ্দেশ্য ছিল, তাদের কাছ থেকে এমন কিছু শিখে নেওয়া যে আমার পরবর্তী জীবনের কাজে লাগবে। আর তাছাড়া এই সাধনার পথে একজন সাধক ছাড়া সঠিক পথের সন্ধান পাওয়া খুব একটা সহজ নয়। তোমরা ব্যাপারটা হয়তো সেভাবে বুঝতে পারবে না। আসলে যারা আমার আগে আমার এই পথের সন্ধান করেছে, তারা এমন অনেক কিছুই জানতে পেরেছে যা আমি জানতে চলেছি। তাই তাদের সাথে থাকলে সেই সমস্ত ব্যাপার শিখে নেওয়া আমার পক্ষে সহজ হবে। তেমনি একবার এক সাধকের সাথে বেশ কয়েকদিনের জন্য আমি সময় কাটিয়েছিলাম। তার সাথে বিভিন্ন গ্রামে ঘুরেছি, তার তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপ দেখেছি। সে সাধকও অতি উচ্চ মার্গের। তার কথা বলার ধরন, ভাষা যেমন সুন্দর, তেমন তার মনের ভাব। সে নিজে হাতে আমায় বেশ কিছু তন্ত্রমন্ত্র শিখিয়ে দিয়েছিল এবং আমি যাতে তার দুর্ব্যবহার না করি তার জন্য সাবধান করে দিয়েছিল। তবে ভবিষ্যতে অনেক কিছুর দুর্ব্যবহার করার জন্য আমি সেই সমস্ত ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। নেহাত মধুসুন্দরী দেবী আশীর্বাদ করে বলেছিলেন যে আমার কখনোই খাওয়া পড়ার অভাব হবে না। তাই কোনো রকমে এখনো অভাবনীয়ভাবে আমার দিন কেটে যায়। সেই সাধুর কাছেই সেবার শিখেছিলাম স্তম্ভন। গোটা প্রক্রিয়া শিখতে আমার বেশ কয়েক মাস লেগে গিয়েছিল। তাছাড়া স্তম্ভনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনের স্থিরতা। সমস্ত মন্ত্র, বীজ মন্ত্র প্রক্রিয়া সব কিছু সুষ্ঠুভাবে করতে পারলেও মনের স্থিরতার জন্য স্তম্ভন আমার কাজ করছিল না। একদিন তেমনই স্তম্ভন প্রক্রিয়া করার জন্য গ্রামের বাইরে একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। সামনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আকাশে বেশ কয়েকটা পাখি উড়ে বেড়াচ্ছে। তখন বিকেলের সময় গোটা আকাশে লাল আলো ছড়িয়ে পড়েছে। সেই আলোর নিচে পাখির দল এদিক থেকে ওদিক উড়ে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এমন সময় দেখতে পেলাম সামনে মাঠের উপর দিয়ে একটা ছোট্ট গোসাপ আস্তে আস্তে এগিয়ে আসছে। গোসাপ তোমরা দেখেছ, তাই সেই কথা তোমাদের বলাই বাহুল্য। তবে সেই গোসাপটা বাচ্চা। ছোট ছোট পায়ে মাঠের এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে নিজের মনেই এগিয়ে যাচ্ছে জঙ্গলের অন্যদিকে। সেদিকে তাকিয়ে তার হেঁটে চলা দেখছি। এমন সময় দেখতে পেলাম গোসাপটার ঠিক পিছনে খানিকটা দূর থেকে একটা শিয়াল বেরিয়ে এসেছে। গ্রামের দিকে জঙ্গলে শিয়াল থাকে, তবে দিনের বেলায় এরা সচরাচর বেরিয়ে আসে না। তবে আগেই বলেছি বিকেল নামতে শুরু করেছে, তাই সামান্য অন্ধকার হয়ে আসবে একটু পরেই। আর সেই অন্ধকারের সময় জঙ্গলের এদিকটায় বেশি কেউ আসে না, তাই শিয়ালটা বেরিয়ে পড়েছে। তবে সে বেরিয়ে আসার পরে হয়তো আমায় দেখেনি। সে ধীর পায়ে আস্তে আস্তে গোসাপের বাচ্চাটার পিছু নিয়েছে। আমি বুঝতে পারছিলাম এই সুন্দর ছোট গোসাপের জীবনে একটা ভয়ঙ্কর পরিণতি নেমে আসতে চলেছে। তাই মুহূর্তের মধ্যে আমার মন স্থির করে ফেললাম সাধুর শিখিয়ে দেওয়া স্তম্ভন প্রক্রিয়া শিয়ালের উপরে পরীক্ষা করব, আর তার সাথে সাথে গোসাপের বাচ্চাটার জীবন বাঁচবে। এমন মনে মনে স্থির করে নিয়ে দক্ষিণ হস্ত তুলে বীজ মন্ত্র উচ্চারণ করে
স্তম্ভনের জন্য নির্দিষ্ট মন্ত্র বলে ডান হাতটা সেই শিয়ালের দিকে তুলে ধরেছি। মন্ত্র উচ্চারণ প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু তখনও দেখতে পেলাম শিয়ালটা গোসাপের পিছু পিছু এগিয়ে যাচ্ছে। তবে তাকে সামান্য সময়ের জন্য থমকে দাঁড়াতে দেখেছি, কিন্তু স্তম্ভন প্রক্রিয়া কাজ করলে এমনটা হওয়ার কথা নয়। তাকে পুরোপুরিভাবে দাঁড়িয়ে যেতে হবে। সেটা হয়নি মানেই স্তম্ভন কাজ করেনি। আমি হতাশ হয়ে পড়লাম। গোসাপের বাচ্চাটাকে বাঁচানোর একটা প্রবল ইচ্ছা আমার মনের মধ্যে ছিল, কিন্তু সেটা আর হলো না। আমি মনে মনে এখানে একটু মন খারাপ করে পিছনের দিকে হেঁটে আসতে যাব, তখনই দেখি আমার পাশে এসে দাঁড়িয়েছে সেই সাধু যে আমায় স্তম্ভন শিখিয়েছে। সাধু ডান হাত তুলে সেই শিয়ালটার দিকে নির্দেশ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ার সামান্য সময়ের মধ্যেই যেন চোখের সামনে একটা ম্যাজিক দেখতে পেলাম। আমি অবাক হয়ে দেখতে পেলাম, একটু আগে যে শিয়ালটাকে আমি থামানোর চেষ্টা করেছি, সেই শিয়ালটা এখন যেন কেমন অদ্ভুতভাবে থেমে গেছে। শিয়ালটা এগিয়ে গিয়ে গোসাপের বাচ্চাটাকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু সেই অবস্থাতেই সে যেন থেমে গেল। আর এদিকে গোসাপের বাচ্চাটা তেমন কিছুই বুঝতে পারেনি। সে নিজের মতো হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। শিয়ালটা দাঁড়িয়ে পড়েছিল ঠিকই, তবে তার একটা সামনের পা হাওয়ায় ভেসে রইল, আর একটা পা রইল মাটিতে। পিছনের দুটো পায়ের মধ্যে একটা পা রইল হাওয়ায় আর অন্যটা মাটিতে। শিয়ালটার মুখের সামান্য ফাঁক থাকার জন্য তার দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে সাধুর দিকে তাকাতেই সাধু আমার দিকে তাকিয়ে হেসে বললেন, তারানাথ, তোমার স্তম্ভন কিন্তু এখনো কাজ করছে না। তোমার মন সামান্য চঞ্চল হয়ে আছে। আগে মনকে স্থির করো, তারপর তোমার এই প্রক্রিয়া কাজ করবে। আমি সাধুর দিকে তাকিয়ে একটু মাথা নিচু করলাম, কারণ সাধু আমাকে আগেই বলেছিল স্তম্ভন প্রক্রিয়া আমি রপ্ত করতে পারলেও মনোসংযোগের অভাবে তার সঠিক সময় কাজে লাগাতে পারবো না। আর এখন সেটাই হলো। তাই একটু ইতস্ততভাবে আমি বললাম, সাধুজি, আমি তো ঠিকভাবেই সবটা করেছিলাম, কিন্তু এমন কি হলো? তবে আমার মন তো শান্তই ছিল। সাধুজি আমার কথার উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে আমায় হাত দেখিয়ে তার সাথে যেতে নির্দেশ করলেন। আমি তার সাথে খানিকটা হেঁটে গিয়ে মাঠের পাশে একটা গাছের তলায় দুজনে বসলাম। তারপর সাধুজি বললেন, দেখো তারানাথ, তন্ত্র মন্ত্র হলো এমন একটা শক্তি যার দ্বারা সমস্ত অসম্ভবকে সম্ভব করা যায়, কিন্তু তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় তোমার মনোসংযোগ আর মনের জোর। সেই সময় তোমার মন যদি কোনো সামান্য কারণে অন্য কোনো দিকে নিবদ্ধ থাকে, তাহলে কিন্তু তোমার সেই তন্ত্রমন্ত্র প্রক্রিয়া যথাযথভাবে কাজ করবে না। তুমি স্তম্ভন প্রক্রিয়া নতুন শিখেছ, তাই এই প্রক্রিয়া কাজে লাগানোর জন্য তোমায় এখন মন ও সংযোগ পুরোপুরিভাবে রাখতে হবে, সমানভাবে। যখন তুমি স্তম্ভন করতে পুরোপুরি শিখে যাবে, তখন সামান্য মনঃসংযোগ শিথিল হলেও তাতে সমস্যা হবে না। আশা করি আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো। আমি বুঝতে পেরেছিলাম, তাই মাথা নেড়ে বললাম, বুঝতে পেরেছি সাধুজি। বুঝেছ? বেশ। আচ্ছা তারানাথ, আমি এখানে আর বেশি দিন থাকবো না, বুঝলে? আমায় উত্তরের দিকে বেরিয়ে পড়তে হবে। তুমি কি আমার সাথে আসতে চাও? দেখো, তোমায় যা শেখানোর আমি শিখিয়ে দিয়েছি। এবার আমি চাই তুমি নিজের মতো বেরিয়ে পড়ো, নিজের মতো সাধনার পথের অনুসন্ধান করতে। তুমি যদি চাও তাহলে তুমি আমার সাথে আসতে পারো, কিন্তু তুমি আমার সাথে গিয়ে নতুন কিছু কিন্তু শিখতে পারবে না। তার চেয়ে যদি তুমি একা বেরিয়ে পড়ো, তাহলে নতুন কিছু শিখতে পারবে, নতুন কিছু জানতেও পারবে। এবার সমস্ত সিদ্ধান্তই তোমার উপরে। আমি কাল দুপুরে এই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ব।
তার আগে তুমি তোমার সিদ্ধান্ত আমায় জানিও, কেমন? সাধুজির কথায় আমি পড়লাম মহা ফাঁপড়ে। সাধুর সাথে আজ বেশ কয়েক মাস রয়েছি। সাধু যে আমায় ছোটোখাটো অনেক প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন, এমনকি অনেক পুজোর নিয়মকানুন খুব সুন্দরভাবে আমায় বুঝিয়ে দিয়েছেন। তবে সাধুজি তার জানা সমস্ত কিছুই যে আমায় শিখিয়ে দিয়েছেন তা তিনি আগেই বলেছেন। এবার সেই সাধুর সাথে গেলে আমায় তার কাছ থেকে নতুন কিছু শেখা হবে না। আর আমি নিজে বেরিয়ে পড়লে কবে আবার এমন সাধুর সন্ধান পাবো তার কোনো ঠিক নেই। এই সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে এক সময় ভাবলাম একাই বেরিয়ে পড়ি, যা হবে দেখা যাবে। আর তাছাড়া একবার গ্রামে ফিরে আসার জন্য মন কেমন করেছিল, তাই ভাবলাম এই ফাঁকে না হয় একবার গ্রাম থেকে ঘুরে আসব। মনে মনে এমন সব সিদ্ধান্ত নিয়ে সাধুজিকে আমার সিদ্ধান্তের কথা জানাতে তিনি যেন খুশি হলেন। সেইভাবেই বললেন, সাধনার পথে একা চলার মধ্যে যা শান্তি আছে তা তুমি অন্য কারো সাথে পাবে না তারানাথ। তুমি আমার কাছে শিখতে চেয়েছিলে, তাই তোমায় আমার কাছে রেখেছিলাম। সেটা হয়ে গেছে। এখন তুমি তোমার মতো বেরিয়ে পড়ো। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। তবে একটা কথা। সাধুর শেষ কথায় আমি কেমন যেন অবাক হয়ে তার দিকে তাকালাম। তার হাসি মুখটা এই কয়েক মুহূর্তের মধ্যে কেমন যেন সামান্য কালো হয়ে এসেছে। আমি তার দিকে তাকিয়ে আছি। আমার চোখের দিকে আর কপালের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে সাধু বললেন, তোমার কপালে আমি একটা অদ্ভুত যোগ দেখতে পাচ্ছি। তবে এই যোগের দ্বারা যে কি হবে তা আমি বুঝতে পারছি না। এমনটা কিন্তু হয় না। আর এই সমস্ত ব্যাপার হলে আমি যা বুঝতে পারি, তবে তোমার ক্ষেত্রে এমন কেন হচ্ছে তা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন তোমার সেই যোগ আমার থেকে আড়াল করে রাখছে। তবে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সাথে মাস 2-3-এর মধ্যেই কিছু একটা অদ্ভুত ঘটবে। তবে সেটা তোমার পক্ষে ভালো হবে না খারাপ হবে তা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তাই সাবধানে থাকবে, বুঝলে? যখনই প্রয়োজন হবে দেহবন্ধন করে রাখবে। দেহবন্ধন করা থাকলে শুভ অথবা অশুভ কোনো শক্তি সরাসরি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন তুমি বেরিয়ে পড়ো। আমার মনে হয় তুমি প্রথমে তোমার বাড়িতে একবার যেতে চাইছো। সাধুর সে কথায় আমি সামান্য অবাক হয়ে গেছিলাম। আমার কপালের দিকে তাকিয়ে কিংবা আমায় দেখে এর আগে অনেক সাধু অনেক কিছুই বলেছেন, কিন্তু এই সাধু এমন অদ্ভুত কথা বলল কেন সেটা আমি বুঝতে পারছিলাম না। তবে তিনি যে মিথ্যে কথা বলবেন না তা আমি জানি। আবার এমন হতে পারে তিনি এমন কিছু দেখেছেন যেটা আমায় বলতে চাইছেন না। তবে মনের মধ্যে ব্যাপারটা নিয়ে একটা খচখচ ভাব থেকেই গেল। সেদিন সাধুর সাথেই আমি গোটা রাত কাটিয়ে দিলাম। গোটা রাত আমরা কিন্তু ঘুমোলাম না। গ্রামের একটা পুরনো মন্দিরের কাছেই আমরা আশ্রয় নিয়েছিলাম। সেখানেই সারা রাত জেগে কাটিয়ে দিলাম। সাধু আমায় তার ছোটবেলার কথা, তার বাড়ি থেকে বেরিয়ে আসার কথা এবং সাধনার পথে অনেক অভিজ্ঞতার কথা বললেন। বেশ অনেক কিছুই আমি তার কাছে জানতে পারলাম। তবে পরদিন সকালে সাধুকে ছেড়ে আসার সময় তিনি আমার কাঁধের উপর একটা হাত রেখে বললেন, তারানাথ, আমার মনে হয় তুমি অতি সাধারণ কোনো সাধক নও। তোমার দিকে তাকালে কেমন যেন মনে হয় তোমায় কোনো একটা শক্তি সব সময় রক্ষা করে রাখছে। কোনো বিপদে পড়লে তোমার সাহায্য করার জন্য কেউ না কেউ ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। সত্যি বলতে কি, এমন অনুভূতি কখনো আমার আগে হয়নি, কিন্তু কেন হচ্ছে তা বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি কখনো এমন কোনো সাধু বা মহৎ আত্মার সাথে পরিচিত হয়েছিলে যে অতি উচ্চ মার্গের কিংবা যার অনেক ক্ষমতা আছে? আমি তখন হেসে সেই সাধুকে কাল ভৈরবের কথা বলেছিলাম।
আর সেই কথা বলতেই তার চোখ দুটো গোল হয়ে এসেছিল। তিনি আমার দিকে বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকে বলেছিলেন, কাল ভৈরব, তন্ত্র সাধনার অতি উচ্চ মাধ্যম আত্মা সেই কাল ভৈরব। তার দেখা যখন তুমি পেয়েছো, তাহলে তোমার জীবনের সাথে তার কোনো একটা সম্পর্ক অবশ্যই আছে, আর তোমার সাধনা জগতের সাথেও। আর সেই কারণেই তোমার ললাটের লিখন আমি পড়তে পারছি না। যাও, বেরিয়ে পড়ো। তোমার যে এখন বেরিয়ে পড়ার সময় আছে, বেরিয়ে পড়ো। স্বয়ং কাল ভৈরব যখন তোমার রক্ষা করছে, তখন আর তোমার বিপদ হতে পারে না। আমি সাধুজির উদ্দেশ্যে প্রণাম করে সেই গ্রাম ছেড়ে বেরিয়ে এলাম। সাধু যে আমায় বলেছিলেন তিনি সেদিন বিকেলেই গ্রাম থেকে চলে যাবেন। আমি বেরিয়ে আসার পরে সাধু সেদিন বিকেলেই গ্রাম ত্যাগ করেছিলেন, সে কথা আমি অনেক পরে জানতে পেরেছিলাম। সেই গ্রাম থেকে বেরিয়ে প্রথম এসেছিলাম আমার নিজের বাড়িতে। এতদিন পরে মা আমায় দেখে বেশ খুশি হয়েছিল। প্রথম দেখাতেই আমায় জড়িয়ে ধরে এক রাশ কান্নার জল বুলিয়ে দিয়েছিল আমার গায়ে, হাতে, মাথায়। অনেক বলে বলে তাকে শান্ত করেছিলাম। তারপর আমার এখানে আসার কথা জানিয়েছিলাম। মা বলেছিল আমায় আর যেতে দেবে না, কিন্তু আমার জীবনের সাধনার পথে বাড়ি থেকে দূরে অজানা অচেনা গ্রামের পথ যে লেখা হয়ে গেছে। আমায় আটকে রাখার সাধ্য কি তার আছে? তাই তো তার কান্না ভরা চোখের জল, আবেগ মেশানো কথা আমায় শক্ত করে সংসারে ধরে রাখার তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। আমি মাঝখানে গ্রামের বাড়িতে কিছুদিন কাটিয়ে আবার একদিন ভোরবেলা মা ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে পড়লাম। আমি জানতাম ঘুম থেকে উঠে মা আমায় দেখতে না পেয়ে আবার আগের মতোই কাঁদবে। যে মানুষটার আমি ছাড়া আর কেউ নেই, সে আমায় হারিয়ে যে কাঁদবে তা তো স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে কি, এসব পিছু টান, মায়া, মমতা, এসব কিছু আমায় টানতো না। যদি টানতো, তাহলে কি নিজের মায়ের চোখের জল দেখে আমি বেরিয়ে আসতে পারতাম? যে মায়ের নাড়ি ছিঁড়ে আমার জন্ম হয়েছে, তাকে কাঁদিয়ে এই গ্রামের বুকে খালি পায়ে অভুক্ত তৃষ্ণার্ত অবস্থায় ঘুরে বেরিয়ে আমি কি শান্তি পেতাম? কিন্তু আমার ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই। ভাগ্যের লেখা খণ্ডানোর ক্ষমতা স্বয়ং ভাগ্য বিধাতারও নেই, আর আমি তো একজন ভবঘুরে সাধক মাত্র। গ্রাম ছেড়ে সেদিন খুব বেশি দূরে যেতে পারলাম না। একেতেই শীতকাল, তার উপর সেবার সে যেন আরো বেশি করে জাঁকিয়ে পড়েছে। রাতে খোলা জায়গায় আশ্রয় নেওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ালো। অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত তাই পাশের গ্রামে এক চেনা বাড়িতে আমায় আশ্রয় নিতে হলো। যার বাড়িতে আশ্রয় নিলাম তার সাথে এখন আর তেমন চেনা জানা নেই, তবে বহু বছর আগে তারা আমাদের বাড়িতে মাঝে মাঝে কোনো কারণে বাবার কাছে আসত। সেই সূত্রেই আমায় চেনেন। আমি তাদের বাড়িতে আশ্রয় নিতে কিন্তু তারা বেশ খুশি হলো, এমনকি আমায় বেশ ভালোভাবেই যত্ন করলো। রাতে ভালো করে খেয়ে দিয়ে তাদের বাড়ির একটা বিছানায় আমি ঘুমোতে গেলাম। যদিও আমি আপত্তি করেছিলাম আমার জন্য আলাদা ঘর দেওয়ার প্রয়োজন নেই, তবে তারা আমার কোনো কথাই শুনল না। সেই বাড়িতে কেউ একজন বড় অসুস্থ ছিল। আমি মাঝে মাঝেই তার কাশির শব্দ শুনতে পাচ্ছিলাম। একবার সেই বাড়ির একটা ছোট্ট মেয়েকে ডেকে প্রশ্ন করলাম, হ্যাঁ রে খুকি, তোদের বাড়িতে কি কারোর শরীর খারাপ? হ্যাঁ, দাদুর খুব শরীর খারাপ। মা বলে দাদু আর বেশি দিন বাঁচবে না। কথাটা শুনে আমার একটু মন খারাপ হলো। জীবনে যে জিনিসটা আমি সব সময় এড়িয়ে চলতে চেষ্টা করি, সেটাই বারবার আমার কাছে এসে আমার হাত পায়ে জড়িয়ে ধরে। মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু চোখের সামনে মৃত্যু দেখায়, একটা মানুষকে মরে যেতে দেখা, এগুলো আমার কখনোই কোনোভাবে ভালো লাগে না। খুকির কথায় বুঝতে পারলাম বাড়ির
বয়স্ক কোনো এক মানুষ ভীষণ অসুস্থ, আর তার মা যখন বলেছে বাঁচবে না, তার মানে অবস্থা সত্যিই খারাপ। আমি নিজের ঘর থেকে বেরিয়ে একবার পাশের ঘরে উঁকি মেরে দেখলাম বিছানার উপর যে শুয়ে আছে তাকে মানুষ না বলে একটা কঙ্কাল বলাই ভালো। সেই কঙ্কালের গায়ের উপর কেউ একটা চামড়া লাগিয়ে রেখেছে যেন। কাশির দমকে তার শরীরটা বিছানা ছেড়ে খানিকটা উঠে আসছে, তারপর আবার নেমে যাচ্ছে বিছানায়। তার অসুবিধা যাতে না হয় তার জন্য বোধহয় গোটা বিছানায় নরম কাঁথা পেতে দেওয়া হয়েছে। এমনকি তার মাথার বালিশও বেশ নরম দেখে মনে হলো। তবে ঘরে কেমন যেন একটা গন্ধ, কেমন একটা অদ্ভুত গন্ধ। এমন গন্ধের কথা আমি এর আগে শুনেছি, যে মানুষের ঘরে মৃত্যু যখন প্রবেশ করে সেই মানুষের ঘরে এমন একটা গন্ধ পাওয়া যায়। সেই গন্ধ এতই অসহ্য যে সেখানে দাঁড়িয়ে থাকা যায় না। মনে হয় এক্ষুনি বেরিয়ে পড়ি, না হলে কি যেন একটা হয়ে যাবে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সেই গন্ধটা পাচ্ছিলাম। আমার মন কেমন যেন ভারী হয়ে আসছিল বারবার। কি কুক্ষণেই যে আজ এই বাড়িতে আশ্রয় নিতে গেলাম, তার চেয়ে বরং আমি অন্য কোথাও চলে যেতাম, কিংবা হেঁটে গিয়ে অন্য কারো বাড়িতে আশ্রয় নিতাম। এইসব ভাবতে ভাবতে আবার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। বিছানায় চোখ বন্ধ করে রয়েছি। সামান্য ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে একটা মোটা কাঁথা আমায় দিয়ে যাওয়া হয়েছে, সেটা গায়ে তুলে নিয়েছি। বেশ কিছুক্ষণ একভাবে শুয়ে থাকার পর একটু ঘুমও আসতে শুরু করেছে। ঠিক সেই সময় বুঝতে পারলাম আমার জানলার কাছ থেকে কে যেন একটা হেঁটে যাচ্ছে। চোখ খুলতেই বুঝতে পারলাম আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে রয়েছি। যখন আমার মনে হচ্ছিল আমি ঘুমিয়ে পড়তে চলেছি, তখন থেকে বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে। এর মধ্যেই চারপাশের অন্ধকার নেমে এসেছে। আমার ঘরের ভিতর যে হ্যারিকেনটা জ্বলছিল সেটার আগুন কেউ কমিয়ে দিয়ে গেছে যেন। ঘরের দরজা ভেজানো। এই সময় বাড়ির বাইরে জানলার কাছে কেউ হেঁটে গেলেও আমার ঘুম ভাঙার কথা নয়, কারণ শীতকালে শব্দ বেশি শোনা গেলেও শীতকালে ঠান্ডার জন্য ঘুম হয় একটু বেশি গাঢ়। আর ঘরের বাইরের শব্দ ঘরে ঢোকার একমাত্র জায়গা হলো জানলা। ওই জানলার সামান্য ফাঁক দিয়ে এই এমন কি শব্দ এলো যে রাত্রে আমি ঘুম থেকে উঠে যাব ওই সামান্য শব্দ পেয়েই। মনের ভেতর কেমন যেন একটা কৌতূহল হলো, কেমন যেন মনে হতে লাগলো কিছু একটা ঘটতে চলেছে, না হলে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। বেশ কিছুক্ষণ বিছানার উপরে উঠে বসার পরেই মনে হলো জানলার কাছ থেকে আসা শব্দটা এখন যেন বাড়িটা ঠিক দরজার সামনে এসে পৌঁছেছে। আসলে আমায় যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা বাড়িটার এক প্রান্তে, সেখান থেকে এসে বাড়ির বড় দরজার সামনে আসতে হয়, তারপর ভেতরে ঢুকতে হয়। আমি আরও সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ দরজা খোলার একটা খুট শব্দ শুনতে পেলাম। এইবার আমি বুঝতে পারলাম বাড়ির বাইরে থেকে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমার ইন্দ্রিয় এমনিতেই সজাগ, আর এই ঘটনায় আরও বেশি সজাগ হয়ে গেল। আমি আমার ঘরের দরজার সামনে গিয়ে দরজাটা সামান্য ফাঁক করে দাঁড়ালাম। মনের মধ্যে প্রবল একটা সন্দেহ হচ্ছিল, বোধহয় বাড়িতে চোর পড়েছে, তাই এখনই চেঁচামেচি করে সবাইকে জাগিয়ে দিলে সে বেটা পালিয়ে যাবে। তার থেকে সে বাড়ির ভিতরে ঢুকুক, তারপর আমি দরজা খুলে বেরিয়ে গিয়ে কোনো একটা ব্যবস্থা করব। এমন ভেবে দরজাটা সামান্য ফাঁক করে দাঁড়িয়ে আছি। বাইরে সামান্য অন্ধকারের জন্য তেমন ভালোভাবে কিছুই বোঝা যায় না। আর তাছাড়া এই ঘরের সামনে একটা লম্বা বারান্দা মতো, সেই বারান্দায় পর পর দুটো ঘর, একটা সেই বৃদ্ধ মানুষটার ঘর, আর একটায় অন্য কেউ থাকে। সেই দুটো ঘর ছাড়িয়ে আর একটু সামনে গেলে তারপর আরো দুটো ঘর। যে এসেছে তাকে আমার ঘরের দরজার সামনে দিয়েই যেতে হবে,
কারণ আমার ঘরটাই প্রথম। আমি অন্ধকারের মধ্যে দু চোখ ধাতস্থ করতে লাগলাম, কারণ অন্ধকারের মধ্যে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সামান্য দেখা যায়। আর তখনই দেখতে পেলাম বাইরের দিকের বড় দরজাটা খুলে কেউ যেন বাড়ির ভিতরে প্রবেশ করছে। বড় দরজাটা আস্তে আস্তে খুলে ফাঁক হয়ে গেল। তারপর বাড়ির ভিতরে যে প্রবেশ করলো তার পরনে সাদা রঙের কোনো একটা পোশাক। ঠিক সেই মুহূর্তে তাকে ভালোভাবে বোঝা না গেলেও তার পোশাকটা আমি বুঝতে পারলাম। আর বোধহয় সাদা রং থাকার কারণেই এই অন্ধকারেও তাকে ভালোভাবে দেখা যাচ্ছে। সে কিন্তু ভেতরে ঢুকে কোনো দিকে তাকালো না, সোজা আমার দরজার কাছের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দরজাটা সামান্য ফাঁক করে রাখলাম যাতে সে আমায় বুঝতে না পারে। সে কিন্তু আমার দরজার দিকে এলেও আমার দরজার সামনে দাঁড়ালো না, তার বদলে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো সেই বৃদ্ধ মানুষটার দরজার কাছে। আর এই সামান্য মুহূর্তের মধ্যে আমি একটা জিনিস দেখতে পেলাম। এই গভীর রাতে আধো অন্ধকারে যে এসে দাঁড়িয়েছে ওই বৃদ্ধ লোকটির দরজার সামনে, সে আসলে কোনো পুরুষ নয়, সে আসলে মহিলা। আমার দরজার সামনে দিয়ে যাওয়ার সময় তার মাথার চুল হাওয়ায় উঠতে আমি দেখেছি। আর তার পরনে সাদা রঙের পোশাকটা আসলে যে শাড়ি তা বোঝা যায়। সে কিন্তু ওই বৃদ্ধ লোকটার দরজার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এইবার আমি পড়লাম মহা ফাঁপড়ে। এক্ষুনি চিৎকার করে সবাইকে ডেকে তুলে দেব, নাকি সেই মহিলা আসলে কি করতে এসেছে তা দেখব। আর তার যদি চুরি করার কোনো মতলব থাকে তাহলে সে আমার ঘরটাই বা বাদ দেবে কেন? কিন্তু সে তখনও সেই বৃদ্ধের দরজার কাছে বাইরে দাঁড়িয়ে আছে। সে যে আসলে কি করতে চাইছে তা আমি বুঝতে পারলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, তবে সেটা সামান্য সময় পরে। সেই বৃদ্ধের দরজার সামনে দাঁড়িয়ে যে গন্ধটা আমি পেয়েছিলাম তেমনই একটা গন্ধ আমি হঠাৎ করেই বাতাসে যেন পেলাম। যেন মনে হলো এই মহিলা বাড়িতে ঢোকার সাথে সাথেই সেই গন্ধটা তীব্রভাবে আমার নাকে পাক খেয়ে এসে ধাক্কা দিয়েছে। ব্যাপারটার কোনো কারণ আমি বুঝতে পারলাম না। আমি অবাক হয়ে অপেক্ষা করতে লাগলাম। সত্যি বলতে কি, অশুভ কিংবা শুভ কিছুর উপস্থিতি আমি আগে থেকেই টের পেয়ে যাই, কিন্তু তেমন কোনো অনুভব আমার হলো না। আমি আগের মতোই দরজা ফাঁক করে বাইরে তাকিয়ে আছি, আর সেই মহিলা বৃদ্ধের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এমনকি সেই বৃদ্ধের দরজার গায়ে হাতও রাখেনি পর্যন্ত। আমার মনে হলো সেই মহিলা যেন কোনো কিছুর একটা অপেক্ষা করছে, যেন একটা কিছু ঘটবে, তার সঠিক সময় এখনো এসে উপস্থিত হয়নি। আমি একবার ভাবলাম দরজাটা খুলে বাইরে বেরিয়ে যাই। তারপর মনে হলো শেষ পর্যন্ত কি হয় তা দেখা দরকার। আর এদিকে সময় যে কোথা দিয়ে বয়ে যেতে লাগলো তা আমি বুঝতে পারলাম না। দরজার সামনে একভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে সামান্য মশা কামড়াতে শুরু করেছে আমার পায়ে। কিন্তু সেই মহিলা কেমন যেন পাথরের মূর্তির মতো তখনও সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ঘরের হ্যারিকেনটার দিকে তাকিয়ে দেখলাম সেটা কখন যেন ম্লান হয়ে গেছে। সেই মুহূর্তে যে আমার কি করা প্রয়োজন তা আমি অনেক চেষ্টা করেও বুঝতে পারলাম না। আসলে সেই মহিলা যতক্ষণ না কিছু করছে ততক্ষণ পর্যন্ত আমি নিজেও তো কিছু ব্যবস্থা নিতে পারছি না। অহেতুক চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডেকে দেওয়ার তো কোনো কারণ হয় না। আর তাছাড়া এ বাড়িতে মহিলা বেশ 3 জন রয়েছে, তাই তাদের কেউ যদি এই রাতের বেলা বৃদ্ধের শারীরিক অসুস্থতার খোঁজ নেওয়ার জন্য এসে থাকে তাহলে তো ব্যাপারটা একটু লজ্জাজনক হয়ে পড়বে। কিন্তু তাদের কাউকেই আমি সাদা শাড়ি পরতে দেখিনি। এমন হতেই পারে যে অন্য কোনো কারণ থাকতে পারে। সত্যি বলতে ব্যাপারটার কিছুই আমার মাথায় ঢুকছিল না। আমি কেমন যেন ঘেঁটে যাচ্ছিলাম নিজের মধ্যে। একটা ঠান্ডা হাওয়া বাইরে থেকে মাঝে মাঝে এসে আমার গায়ে লাগছিল,
তার সাথে সেই অদ্ভুত গন্ধটা, আর তাছাড়া চারপাশে আর কোনো সামান্য শব্দও নেই। শীতকালে এমনিতেই শব্দ কম থাকে, কিন্তু রাতের একটা নিজস্ব শব্দ আছে, সেই শব্দটাও যেন আমি আর পাচ্ছিলাম না। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ দেখতে পেলাম সেই মহিলা সামান্য পিছনের দিকে সরে এলো দরজার কাছ থেকে, তারপর সিঁড়ি বেয়ে নেমে গেল উঠোনের দিকে। তার অদ্ভুত আচরণের কোনো কারণ বুঝতে পারছি না। মনে মনে এবার অধৈর্য হয়ে পড়ছিলাম। দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে যাব, এমন সময় সামনের সেই বৃদ্ধের বন্ধ দরজার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। যে বৃদ্ধকে আজ এই সামান্য কিছুক্ষণ আগে বিছানার সাথে লেপ্টে থাকতে দেখেছি, যার কঙ্কাল সার শরীর দেখে মনে হয়েছে আর বেশিক্ষণ বাঁচবে না, সেই বৃদ্ধকে দেখতে পেলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই একটা নোংরা তেল ছিটে ধুতি, শরীরের উপরের অংশ অনাবৃত, সামান্য ঝুঁকে সামনের দিকে দাঁড়িয়ে আছে। সব কিছুই সেই আগের মতো, যেমন তাকে সন্ধেবেলা দেখেছি, কিন্তু কি একটা ব্যাপার যেন বড় অদ্ভুত লাগছিল। আমার ব্যাপারটা ঠিক সেই মুহূর্তেই মনে পড়া উচিত ছিল, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে তা আমার মনে পড়ল না। আমি দেখতে পেলাম সেই বৃদ্ধ হাঁটতে হাঁটতে বাড়ির উঠোনের সিঁড়ি বেয়ে নিচে নেমে সেই সাদা কাপড় পরা মহিলার পাশে গিয়ে দাঁড়ালো। আমিও দরজাটা আরেকটু বেশি ফাঁক করে তাদের দেখে চলেছি। বাড়ির উঠোনটা বেশ বড়। সেই উঠোন দিয়ে দেখতে পেলাম সেই মহিলা এবং এই বয়স্ক ভদ্রলোক হেঁটে হেঁটে দরজার বাইরের দিকে যাচ্ছে। দরজাটা তখনও খোলা রয়েছে। আমি সেদিকে তাকিয়ে আছি, দরজাটা সামান্য ফাঁক করে দেখছি। আমার নাকে সেই অদ্ভুত গন্ধটা আসছে, আর তার সাথে ভেসে আসছে ঠান্ডা হাওয়া। কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না কি একটা যেন। অনেক চেষ্টা করতে লাগলাম। অনেক চেষ্টা করার পরে যখন সেই বয়স্ক বৃদ্ধ আর সেই মহিলাটি দরজার কাছাকাছি পৌঁছে গেছে, তখন হঠাৎ আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো কথাটা মনে পড়ে গেল। এই বাড়িতে আসা পর্যন্ত সেই বৃদ্ধকে বারবার কাশতে শুনেছি। সেই কাশির বেগ এত যে মনে হচ্ছিল বৃদ্ধ বোধহয় কাশির ফাঁকে ফাঁকে নিজের নিঃশ্বাস প্রশ্বাসটুকু নেয়। কিন্তু ঘুম ভাঙার পর থেকে আমি একবারও সেই বৃদ্ধের কাশির শব্দ শুনতে পাইনি। এমনটা হতেই পারে সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যার এত প্রচণ্ড শরীর অসুস্থ, সে এইভাবে ঘুমিয়ে পড়তে পারে না। আর তাছাড়া সেই বৃদ্ধকে যখন আমি দরজার বাইরে দেখতে পেয়েছি, তখন তার মধ্যে কাশির কোনো লক্ষণ নেই। এমনকি তাকে দেখে মনেও হয়নি তার শারীরিক কোনো অসুস্থতা রয়েছে। বিদ্যুৎ চমকের মতো কথাটা মনে পড়ে যেতেই আমি আমার ঘরের দরজা খুলে দাওয়ার উপরে নেমে এলাম। তারপর ডান হাত তুলে সেই বয়স্ক বৃদ্ধ আর মহিলাটার দিকে রেখে প্রথমে বীজ মন্ত্র জপ করে তারপর স্তম্ভন প্রক্রিয়া শুরু করলাম। সেই প্রক্রিয়া যা আমি শিখেছিলাম সাধুর কাছে। মনের মধ্যে একটা ভাব, একটা কৌতূহল, একটা অবাক আশ্চর্য অনুভূতি আমার হচ্ছিল। এই গোটা ব্যাপারটা কেন এতক্ষণ আগে আমি বুঝতে পারিনি। মন্ত্র পড়ে ডান হাতটা সেই বৃদ্ধের দিকে নির্দিষ্ট করে রেখে আমি শেষ মন্ত্রটা পড়ে ফু দিতে যাব, এমন সময় আমার মাথার ভিতরটা কেমন টলে উঠল। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমি ধীরে ধীরে মাটির উপর পড়ে যাচ্ছি। আর ঠিক সেই সময় একটু আগে দেখতে পাওয়া সেই বৃদ্ধ বয়স্ক আর সেই মহিলা যেন থেমে গিয়ে আমার দিকে ঘুরে তাকিয়েছে। আমার অবস্থা সেই মুহূর্তে এমন ছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু জ্ঞান হারাইনি, কিন্তু শরীরের মধ্যে হঠাৎ করে একটা অদ্ভুত দুর্বলতা অনুভব করতে পেরে আমি মাটির উপর বসে পড়েছি। তারপর একটা হাত দিয়ে কোনো রকমে ঘরের দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। আর সেখানে বসে বসেই সামনে দেখতে পেলাম সেই মহিলা আর সেই বয়স্ক বৃদ্ধ দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে।
আর আমার কেমন যেন মনে হলো তারা দরজার বাইরে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে পিছনের দিকে ঘুরে একবার আমার দিকে তাকালো। আকাশে সামান্য চাঁদের আলো ছিল। সেই আলো বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছিল না কোনো একটা কারণে, তাই তাদের মুখ আমি তখন দেখতে পাইনি। কিন্তু বাইরে যখন তারা বেরিয়ে আমার দিকে তাকালো তখন তাদের মুখ আমি দেখতে পেলাম। আর তারপরেই মনে হলো যেন তারা আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার সেটা হলো আমার চোখের সামনে আমি দেখলাম বাইরের দরজাটা আপনি আপনি বন্ধ হয়ে গেল, একটুও শব্দ না করে। আমার যে কি হয়েছিল আমি তার কিছুই বুঝতে পারছিলাম না। আমার চোখ খোলা রয়েছে, যা দেখছি তার সমস্তটাই বুঝতে পারছি, কিন্তু শরীরের মধ্যে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি উঠে গিয়ে যে বাইরে দাঁড়াবো কিংবা এক পা হেঁটে যাব তার কোনো শক্তি আমার মধ্যে নেই। বেশ কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পর যেন আপনি আপনি আমার সমস্ত শক্তি আমার মধ্যে ফিরে এলো। আমি তখন দেয়ালের হেলান ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের ঘরে ঢুকতে যাব, এমন সময় কি যেন একটা মনে হতেই আমি সেই বয়স্ক বৃদ্ধের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একটা সন্দেহ আমার মনে দানা বেঁধেছিল, কিন্তু হঠাৎ করে আমার সাথে এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটে যাওয়ায় সেটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এখন ঘরে ঢুকতে যাওয়ার আগের মুহূর্তে ব্যাপারটা মনে হতেই আমি সেই দরজাটার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে দরজাটা ঠেলতেই দরজা খুলে গেল। এবার কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আজ সন্ধেবেলা যখন এই ঘরে এসেছিলাম তখন এই ঘরে একটা অদ্ভুত গন্ধ ছিল। সেই গন্ধটা কিন্তু এখন আর নেই। তার বদলে একটা অন্যরকম গন্ধ ঘরের বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যেন সেই গন্ধের ঝাঁঝ বেশ প্রবল। আমি মনে মনে ভাবলাম অনাকাঙ্ক্ষিত কিছু আমার জন্য অপেক্ষা করছে সেখানে। আমি ঘরের ভিতরে একটা পা রাখতেই মনে হলো যদি এই মুহূর্তে কেউ বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে তাহলে আমায় দেখে কি ভাববে। কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম। আমি পায়ে পায়ে সেই বয়স্ক বৃদ্ধের বিছানার এক পাশে গিয়ে দাঁড়ালাম। সে এখন বিছানায় নিশ্চিন্তভাবে শুয়ে আছে, অথচ একটু আগেই আমি তাকে দেখেছি ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে সেই মহিলার সাথে বাড়ির বাইরে বেরিয়ে যেতে। তাহলে কি আমি ভুল দেখলাম? কিন্তু এতটা চোখের ভুল আমার হবে কি করে? আমি আরও একটু ঝুঁকে পড়লাম ঘরের এক পাশে। একটা হ্যারিকেন রাখা ছিল, সেই হ্যারিকেনের আলো কমিয়ে দেওয়া হয়েছিল। সেই হ্যারিকেনটা আস্তে আস্তে তুলে এনে আমি হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়ে বয়স্ক ভদ্রলোকের মুখের কাছে আনতেই চমকে উঠলাম। তার মুখ এখন হা হয়ে আছে, মুখের এক পাশ থেকে লালা গড়িয়ে পড়ছে। দুটো চোখ অস্বাভাবিকভাবে খোলা রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এই সামান্য কিছুক্ষণ আগে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। এটা দেখার সাথে সাথেই একটু আগে আমার ঘরের মধ্যে বিছানার উপর উঠে বসা থেকে শুরু করে এখনো পর্যন্ত সমস্ত কিছুই যেন আমি বুঝতে পারলাম। আর তার সাথে সাথে এটাও বুঝতে পারলাম কেন আমার স্তম্ভন ক্রিয়া শেষ মুহূর্তে বিঘ্ন ঘটেছিল। আমি সেই ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এসে নিজের ঘরে ঢুকলাম। তারপর বিছানার উপর শুয়ে কাঁথাটা টেনে নিলাম। এত রাতে বাড়ির সবাইকে জাগিয়ে মৃত্যুর খবর দেওয়াটা ঠিক হবে না, তাতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে। যে যাওয়ার সে তো ইহলোক ছেড়ে চলেই গেছে। এখন শুধু শুধু তার জন্য এতগুলো মানুষকে জাগিয়ে রেখে লাভ নেই। তার চেয়ে ভোরবেলা তারা যখন উঠবে তখন নিজেরাই দেখতে পাবে। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ কাটার পরেই কিন্তু আমি ঘুমিয়ে পড়লাম, যেন গোটা ব্যাপারটা অতি স্বাভাবিক এমনভাবেই আমি নিয়েছিলাম। ভোরবেলার দিকে লোকজনের চিৎকারে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে বুঝতে পারলাম খবরটা ছড়িয়ে পড়েছে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি সেই বয়স্ক বৃদ্ধের ঘরের সামনে বেশ লোকজন। ভিতর থেকে কান্নাকাটির শব্দ ভেসে আসছে।
আমায় বাইরে বেরোতে দেখে যে আমায় সেই বাড়িতে আশ্রয় দিয়েছিল সে এগিয়ে এসে বলল, ঠাকুর মশাই, কি যে হয়ে গেল ঠাকুর মশাই, বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তার কাঁধের উপর একটা হাত রেখে বললাম, যতীন, শক্ত হও। যার যতদিন এই দুনিয়াতে থাকার সে ততদিনই থাকবে। তোমার বাবা অসুস্থতায় কষ্ট পাচ্ছিলেন, তার সেই কষ্টের মুক্তি ঘটেছে। সবটা মেনে নাও যতীন, শক্ত হও। যতীন বুঝতে পেরেছিল আমার সমস্ত কথাই সত্যি, তাই চোখের জল মুছে তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে ঢুকেছিল। আগেই বলেছি আমার এই সমস্ত দেখতে ভালো লাগে না। তার মানে এই নয় যে আমার এইসব দেখলে কষ্ট হয়, দুঃখ হয়, সে কথা না। আসলে এই সমস্ত দেখলে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। এই জীবনের শেষ সময়ের সাথে মৃত্যুর সন্ধিক্ষণের একটা চরম মুহূর্ত, যে মুহূর্তে অনেক কিছুর শেষ, আবার অনেক কিছুর শুরু। একটা মানুষ তার এক জন্ম শেষ করে আর একটা জন্মে পাড়ি দেয়। মানুষের দোষ গুণ ভালো মন্দ সমস্ত কিছু পড়ে থাকে একপাশে। একটা মানুষের গোটা শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তার পঞ্চভূতে বিলীন হয়ে যায় এই দুনিয়ার বুকের প্রকৃতিতে। তারপর তারা অপেক্ষা করে পরবর্তী জন্মের জন্য। দুনিয়ার সব কিছু আমার ভালো লাগে, এসব খারাপ ভালো আমি মেনে নিতে পারি, কিন্তু এই মৃত্যুর ব্যাপারটা আমার কেমন যেন ভালো লাগে না। তাই আমি সত্যি বলতে সেই ঘরের দিকে গেলাম না। তার বদলে আমার ঘরে এসে বসলাম। তারপর বাড়ির বাইরে বেরিয়ে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়াতে লাগলাম। এমন সময় এখান থেকে চলে যাওয়া যায় না, তাই আমি স্থির করলাম কাজ সম্পন্ন হয়ে গেলে তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঘন্টা কয়েকের মধ্যেই বাঁশের মাচা তৈরি করে মৃতদেহ নিয়ে সবাই চলে গেল শ্মশানের দিকে। এক রাস্তা লোক হরিবোল হরিবোল রব তুলল, অথচ কাল সারাদিনে আমি একটা লোককেও বাড়িতে এসে সেই বয়স্ক মানুষের খোঁজ নিতে দেখিনি। আমি বাড়িতেই রইলাম। যতীন আমায় অনুরোধ করেছিল, কিন্তু আমি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলাম। সে কিছু বুঝতে পেরেছিল হয়তো, তাই আমায় আর জোর করেনি। আমার ঘরে আমি বসে আছি, সেই সেদিনের খুকি আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমার খাবার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু সে বলল, চিড়ের দুধ খেয়ে নাও, মা বলেছে তোমায় চিড়ে দুধ খাওয়াতে। তার কথার মধ্যে কি যেন একটা ছিল, সেই সারল্য মাখা গলার স্বর, আর সেই আদেশ আমি অমান্য করতে পারলাম না। আমার খাওয়া হওয়া পর্যন্ত সে আমার পাশেই বসেছিল, তাই খেতে খেতে তাকে প্রশ্ন করলাম, তোমার দাদু যে মারা গেল, তোমার কষ্ট হয়নি খুকি? কষ্ট হয়েছে তো, কিন্তু দাদু যে কষ্ট পাচ্ছিল, দাদু আর কষ্ট পাবে না, এ তো ভালো হয়েছে। মা বলেছে দাদু অনেক দূরে চলে গেছে, সেখানে দাদু খুব ভালো থাকবে। কথাগুলো বলতে বলতে তার চোখের কোলবে জল নেমে এলো। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি তার মাথায় একটা হাত রেখে বললাম, তোমার দাদু খুব ভালো থাকবে খুকি, তুমি চিন্তা করো না। সবাই ফিরে আসার পর আমি সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ব। যতীনের সাথে উঠোনে দাঁড়িয়ে কথাবার্তা বলছি, এমন সময় সেই খুকি একটা ছবি নিয়ে এসে আমার সামনে তুলে ধরল। আমি তাকিয়ে দেখলাম সেই ছবিটায় যে মহিলা দাঁড়িয়ে আছে তার পরনে একটা লাল রঙের শাড়ি, তার মাথার চুল হাঁটু পর্যন্ত নেমেছে। সে সময় ছবি ঠিক ওইভাবে সংরক্ষণ করা যেত না, কাগজের মধ্যে ছবি থাকতো, সেই ছবি আস্তে আস্তে হলদে হয়ে আসতো। তবে ছবিটা দেখেই আমি কেমন যেন চমকে উঠলাম। ছবিটা হাতে তুলে নিয়ে ভালো করে দেখতে দেখতে যতীনকে বললাম, যতীন, এটা কার ছবি? যতীন ধরা গলায় বলল, এটা আমার মায়ের ছবি ঠাকুর মশাই, মা অনেক বছর আগে মারা গেছেন। ছবিটা বার করেছি বাবার ছবি আর মায়ের ছবি একসাথে রেখে একটু বাঁধিয়ে রাখার চেষ্টা করব। বাবার আর মায়ের এই একটাই ছবি আছে আমার কাছে।
যতীন আমার মুখ দেখে বোধহয় কিছু অনুমান করতে পেরেছিল, তাই সে বলল, ঠাকুরমশাই কি হয়েছে বলুন তো? আমি তার কথার উত্তর না দিয়ে মাথা নাড়ালাম। সেই ছবিটা দেখে আর যতীনের কথা শুনে কিন্তু আমার মনের ভিতর আবার কেমন করতে শুরু করেছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম এই মহিলাকেই কাল রাতে আমি দেখেছি। কাল রাতে এই মহিলাই সেই বয়স্ক বৃদ্ধ মানে যতীনের বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে গেছিলেন। আর কাল রাতে দরজার কাছে চাঁদের আলোয় এই মুখ আমি স্পষ্ট দেখেছি। কিন্তু এও কি সম্ভব? সত্যি বলতে আমার সেখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না, তাই কোনোভাবে যতীন আর খুকিকে বিদায় জানিয়ে রাস্তায় নামলাম। এই ঘটনার কথা অনেক দিন পরে এক সাধুকে বলেছিলাম। সেই সাধু সমস্ত ব্যাপারটা শুনে নিয়ে আমায় বলেছিল, বুঝলে তারানাথ, আমাদের এই দুনিয়াতে এমন অনেক অদ্ভুত ব্যাপার ঘটে যার কোনো আসল কারণ থাকে না। আসলে আসল কারণ সব কিছুরই থাকে, তবে তা আমরা বুঝতে পারি না। আমার মনে হয় সেই বয়স্ক বৃদ্ধ লোকটি যে মারা গেছিল, তার কষ্ট সহ্য করতে না পেরে অন্য এক জগৎ থেকে তার স্ত্রী এসেছিল তাকে নিয়ে যেতে। তার স্ত্রী এসে তাকে এই নরক যন্ত্রণার মতো জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল অনাবিল এক শান্তির জগতে। আমার মনে হয় সেই নারী এসেছিল ওই বৃদ্ধ বয়স্ক লোকটির জীবন কাঠি হয়ে, যে জীবন কাঠির ছোঁয়ায় তার শরীরের সমস্ত ব্যথা, দুঃখ, কষ্ট এক মুহূর্তে বিলীন হয়ে গিয়েছিল। বুঝলে তারানাথ, তোমরা এই যে জীবন নিয়ে এত গর্ব করো, এত বড় কথা বলো, এই তোমাদের যে জীবনে এত আসক্তি, মায়া, মমতা, পিছুটান, আসলে সত্যি বলতে কি মৃত্যুর যে পরম শান্তির কিন্তু আর কিছুই নেই তারানাথ। আমি সেদিন সেই সাধুর কথার উত্তরে কিছুই বলতে পারিনি, কারণ যে মৃত্যুকে আমি সব সময় অবজ্ঞা করে এসেছি, যে মৃত্যুকে দেখতে কিংবা অনুভব করতে আমি সব সময় দূরে থাকতে চেয়েছি, সেই মৃত্যু আমার চোখের সামনে এসে ধরা দিয়েছিল। সেই মৃত্যু আমার চোখের সামনে এসেছিল অন্য এক মৃত্যু পথযাত্রী মানুষের জীবন কাঠি হয়ে। আমি এসব ভেবে চলেছি, তার মাঝেই সাধুর গলা পেলাম। যা এই জগতে মৃত্যু, তাই হয়তো অন্য জগতে জীবন, তা কে বলতে পারে? হ্যাঁ, এই দুনিয়া থেকে বেরিয়ে অন্য এক দুনিয়া নেই, তার নিশ্চয়তা কোথায় বলতে পারো তারানাথ? সাধুর কথার উত্তর আমি দিতে পারিনি, কারণ সব কথার উত্তর সব সময় হয় না, অথবা সব কথার উত্তর আমরা জানি না। তার বদলে সাধু আরো অনেক কিছু বলে যেতে লাগলো। তবে আমি ভাবতে লাগলাম, এই সেই মৃত্যু, যে মৃত্যু আমাদের সবার জন্য অপেক্ষা করে আছে। কোনো না কোনো একদিন আমাদের অজান্তে করাল গ্রাস সময়ের সাথে সাথেই নেমে আসবে, হয়তো কোনো অন্য রূপে, কোনো অন্যভাবে, কোনো এক অন্য জগতের জীবন কাঠি হয়ে।